হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। ভোরবেলা 4টের সময় প্রায় ঘুম ভাঙে, কারণ সবারই অ্যালার্ম দিয়েছিল 4টেয় বেরানোর কথা। তখনও ঝড় বৃষ্টি থামেনি, বাইরে বিশালভাবে হচ্ছে। আমরা তো চিন্তায় পড়ে গেছি যে কি করে বেরোবো। ড্রাইভার তখন ফোন করে বলল যে আজকে আমরা বেরাতে পারবো না, ধস নেমে গেছে। আমাদের তো শুনে মাথায় হাত। ধস নেমে গেছে, প্রথম কথায় এই হোমস্টে থেকে আমাদের বেরোতে হবে যে করেই হোক, কেন রাতের যে একটা বিভৎস অভিজ্ঞতা, ওইটা যদি আবার হয় আমরা আর নিতে পারবো না, অসম্ভব ব্যাপার। আর এত দুর্যোগ, তখন একটা কথাই মনে হচ্ছে যে নাথুলা যেতে পারি না পারি সেটা আলাদা ব্যাপার, বাড়িটা যাতে ঠিক মতো ফিরতে পারি। কারণ ধস বুঝতেই পারছো একটা সাংঘাতিক বিপর্যয়। সিকিমের বুকে পুরো সাংঘাতিক বিপর্যয় নেমে এসেছে। নেটটা যে চালিয়ে দেখবো কি আপডেট সেটাও তো নেই, সেখানে নেট কানেকশনই আমরা পাচ্ছি না, টাওয়ার নেই কোনোভাবে। জিওতে ছিল অবশ্য। আমরা কোনোভাবে ড্রাইভারের থেকে এটা জানতে পেরে, সে তো নেট তো সে বাফারিং করেই যাচ্ছে। আমাদের ভীষণভাবে চিন্তা হয়ে গেছে যে এখান থেকে যে করে হোক আমাদের বেরোতে হবে। তখন ড্রাইভার বলল, তাহলে আপনারা কি করবেন? রাস্তার সাংঘাতিক অবস্থা, তিস্তা ফুলে ফেঁপে উঠেছে, 2 পার পুরো ভেঙে চুরে একাকার, প্রচুর বাড়ি পুরো ভেঙে গেছে, অনেক মানুষজন পুরো নিখোঁজ, উধাও, তাদের কোনো খোঁজ নেই, ভেসে গেছে। হ্যাঁ, পুরো ভেসে গেছে এক কথায়। আপনারা কি করবেন? আপনাদের তো আর যাওয়া হবে না। তাহলে আপনারা কি দার্জিলিংয়ের দিকে ফিরে যাবেন না কি করবেন? আমি কিন্তু কথা দিতে পারছি না যে আপনাদের সবাইকে আমি একদম ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারবো, কারণ আমি জানি না রাস্তা কখন ভেঙে যাবে, যে রেটে বাজে অবস্থা। তখন আমরা বললাম, না, যে করেই হোক ঝুঁকি নিতেই হবে। জীবন মানেই কিন্তু ঝুঁকি নিয়ে তবে এখান থেকে বেরোতেই হবে, না হলে আমরা কিন্তু থাকতে পারবো না। এক্স্যাক্টলি। এবার এখানে একটা কথা বলি, কেয়ারটেকার এইসব শুনে ওই তোমার ধরো 5টা 15 20 হবে, এসে আমাদেরকে থাকার জন্য বারবার করে বলছে, বেরিয়ে কি করবেন, থাকুন না কি আছে। এবার তাকে যে আমরা অসুবিধাটা বলার চেষ্টা করছি যে এই ঘরে কিছু প্রবলেম আছে কিনা, বা কারেন্টটা কেন এরকম এখনো আসেনি, কি করব না করব, কি হবে ব্যবস্থাপনা, সেই সব দিকে সে কোনো গুরুত্বই দিচ্ছে না। সে খালি একটা কথাই বলছে, থাকুন না। 103 নম্বর রুম থেকে আমরা তো লাগেজ বার করে নিলাম। একটা লাগেজ ভেতরে থেকে গিয়েছিল। যে বোন আগের দিন রাত্রিবেলাতে একদম পুরো বেহুশ হয়ে ঘুমিয়েছে, তার একটা লাগেজ ওই ব্যাগ ঘরের মধ্যে থেকে গিয়েছিল। সে লাগেজটা নিতে গিয়ে প্রথমে লাগেজটা নিতে পারিনি, হুড়মুড়িয়ে দেখলাম ও দৌড়ে প্রায় বেরিয়ে চলে এলো ঘর থেকে। আমি এবার বললাম, কি হয়েছে? দৌড়ে এলি যে ওই ঘর থেকে? সে এত একটা কিরম বিশ্রী গন্ধ, আমি ওখানে ঢুকতে পারলাম না, লাগেজটা নিতে পারলাম না। বললাম, কিসের গন্ধ? আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, ওর তো তখন অবধি, ও তো আগের দিন রাত্রিবেলা ওরকম ভাবে ঘুমোচ্ছিল, ও তো এসব কিছুই জানে না। আজকে সকালবেলা ভাবো ও দৌড়ে বেরিয়ে আসছে, অথচ তখন কিন্তু আলো ফুটেছে। ওকে, কিসের গন্ধ? ওষুধের? ও পুরো চমকে উঠেছে। তোমার ঘটনা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওষুধের? আমি ঠিক এই রকম ওষুধের গন্ধ, আমরা তো জানি ব্যাপারটা কি। দিয়ে বললাম, স্নান করার শব্দ পেয়েছিস? ঠিক আস্তে করে আমি ওকে জিজ্ঞেস করলাম, বাকিদের কানে তখন এই কথাটা পৌঁছয়নি। ও পুরো মুখটা এক নিমেষের মধ্যে পুরো একদম পাল্টে গেল। কারণ ওষুধের গন্ধ কিন্তু আমরা আগেও ওই ঘরে ঢুকে পেয়েছিলাম। ওর কিন্তু তাতে অতটা চমকানোর কথা না বা ভয় পাওয়ার কথা না, যতটা ভয় পেয়েছে ও স্নানের ওই আওয়াজটা আসছে শুনে। নানা ধরনের বাধা আসছে ওই হোমস্টে থেকে আমাদের বেরানোর জন্য। একবার কি হলো, আমার মাসি পুরো পড়ে গেল। কি ভাব, শুকনো ডাঙায় আছাড় খাওয়া যাকে বলে। হ্যাঁ, একদম আমরা বেরাবো বলে সবাই হচ্ছে, আমরা রেডি, একদম বেরিয়ে যাব। মাসি বোধহয় চার্জার না কিছু একটা ফেলে গেছিল, নিতে যাচ্ছে,
দবাস করে পড়লো পুরো ঠিক মাঝখানটায়, কিন্তু লাগেনি। আমরা গিয়ে তুললাম, বললো না না ঠিক আছে লাগেনি, ঠিক আছে ওকে। আমার মা হোমস্টেটা থেকে বেরাবার মুখে মানে সিঁড়িতে প্রায় নেমে গিয়ে গাড়িতে উঠবো, একটু মাথাটা মার ঘুরছে, হঠাৎ করে আমরা ওই গাড়িতে গিয়ে উঠলাম। কিছুটা এগিয়েছি কৌস্তব, গাড়িটা কিছুটা এগানো মাত্রই দেখছি চোখের সামনে রাস্তা পুরো দুই ফাঁক, পুরো ধস নেমে গেছে, তো বড় বড় পাথর গড়িয়ে পড়ছে, রাস্তা পুরো দু ভাগে বিভক্ত হয়ে মানে গেছে। বিভৎস দৃশ্য। ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না। আমাদের তো মাথায় হাত, তাহলে কি পাদামচেনে আবার ফিরতে হবে? ড্রাইভারজি তখন আমাদের বললো তোমরা গাড়ি থেকে নেমে হামাগুড়ি দিয়ে রাস্তার পার ভাঙছে। তো আমি না জাস্ট ভাবতে পারছি না, মানে এই ভিডিওগুলো আমার কাছে আছে। ওকে, রাস্তার পার দুপার দিয়ে ভাঙছে, ধস তো হামাগুড়ি দিয়ে তোমরা মানে রাস্তাটা এইরকম ভাবে নেমে গিয়েছে পার ভেঙে, মাঝখানটা একটু কিছুটা জায়গা আবার ওই দিকের রাস্তা এরম ভাবে উঠেছে। রাস্তা তো ভেঙে গেছে। তো এবার বলছে হামাগুড়ি দিয়ে তোমাদের ওইভাবে উঠতে হবে, মালপত্র কিন্তু কিছু নিতে পারবে না কাঁধের ব্যাগটায়, কারণ নিজেরাই ওইভাবে যেতে পারবে কতটা তার তো ঠিক নেই। তাহলে এবার মালপত্রর কি হবে? হয় ছাড়তে হবে, না হয় নিজেদের প্রাণ বাঁচাতে হবে, দুটোর মধ্যে একটা করো। গাড়ি আমি কোনোভাবে তুলে দিচ্ছি, কিন্তু তোমাদের নিয়ে লোড করা গাড়ি যেতে পারবে না, পুরো পড়ে যাবে। আমরা ইয়াংরা তো ঠিক আছে হামাগুড়ি দেওয়ার একটা ব্যাপার তাও প্রস্তুতি নিচ্ছি, মা মাসি মামা এরা কি করবে? এবার ড্রাইভার বলছে কোনো দিকে তাকাতে হবে না, তাড়াতাড়ি করে, না হলে এই রাস্তাও আবার কখন দেখবেন পুরো ভেঙে গেছে, ভেঙে পড়ে যাবে, তাড়াতাড়ি করে চলে আসুন, তাড়াতাড়ি করে চলে আসুন। তাড়াতাড়ি তো মুখে বলা যায়, ওরা তো অভ্যস্ত, আমরা কি? হ্যাঁ আমরা কি অভ্যস্ত? এবার আমাদের তার মধ্যে কি আমরা তো কোনো রকমে যাচ্ছি, তাও কি লাগছে হাঁটুতে হাতে, মানে সাংঘাতিক রকমের ব্যাপার হচ্ছে। মা মাসি মামাদের যা অবস্থা, আসতে গিয়ে মানে আমরা জাস্ট মানে ক্রস ফিঙ্গার করে দাঁড়িয়ে আছি যাতে সবাই ঠিকমতো চলে আসুক। আশপাশ থেকে খবর পাচ্ছি ওই পার ভেঙে গেল রাস্তা, ওই রাস্তা ভেঙে যাচ্ছে, মানে যাতা অবস্থা। কোনো রকমে মালপত্র তো মানে রাস্তার একপাশেই আমরা ফেলে দিয়ে এলাম, জেনে শুনে স্বেচ্ছায়। কি করব? গাড়ির মালপত্র তো ওই মাথার উপর বাঁধা পেছনে, আমাদের তো তখন টার্গেট যে কি করে ওই ভাঙা বাঁচবো। এবার সেই কারণে আমরা ওগুলো সমস্ত কিছু রেখে টেখে দিলাম কোনোভাবে, মানে সেই কী সে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা জানি। চোখের সামনে দেখছি রাস্তা পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। 4 ঘন্টার পথ 9 ঘন্টা লাগলো ঘুরে, রাস্তার মধ্যে দিয়ে তো যাচ্ছি, দেখছি এই গাড়ি থেমে রয়েছে, ওরা থেমে রয়েছে, মানুষজন অসুস্থ, ভেঙে চুরে একাকার, তিস্তা নদী ফুলে ফেপে উঠছে। কোনোভাবে আমরা সেই 9 ঘন্টা ধরে ওইভাবে গাড়িতে বসে কিছু খাবার টাবার তো খেতেই পারিনি, আড়িতারের হোটেলে এসে পৌঁছালাম। আগের যেটায় আর কি আড়িতারের যে হোটেলে ছিলাম সেই হোটেলেই এসে পৌঁছলাম। ঠিক হলো যে পরের দিন একদম ভোরবেলা আমরা বেরিয়ে যাব, টিকিট কাটা ছিল। এবার তাতেও ড্রাইভারজি বলছে তাতেও কোনো নিশ্চয়তা নেই যে আপনারা বেরোতে পারবেন, কিন্তু আমাদের তখন ওটাই শান্তি যে আড়িতারে তো এসে উঠেছি, পদামচেনে তো নেই। পদামচেনে তো বিভিন্ন কিছু ঘটেছে, কিন্তু ওই যে বলে মানুষ ভাবে এক হয় আর এক, মানে বলছি। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।